মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকে যা ঘটেছে সেটা বাংলাদেশের রাজনীতির কিছু নতুন গতি প্রকৃতির ইঙ্গিত বহন করে। ভাবিকে শোনো, মাইটটা সাপ যদি সেটটা যায় এটা সামলানো বড় কঠিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, মান ইজ্জত সবে হারালেন ডক্টর ইউনূস। হঠাৎ বিএনপি একই সিদ্ধান্ত নিল। গুরুত্বপূর্ণ তথ্য না শুনে যাবেন না, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ভাবিকে শোনো, মাইটটা সাপ যদি সেটটা যায় এটা সামলানো বড় কঠিন। মাইটটা সাপ তো মানছে গনে না শোনো, মাইটটা সাপ যদি চেত নাই মনে করো না, যদি চেতটা যায় ফানক সাপের থেকে কিন্তু এটার বিষ বেশি হয়ে যায়। আসলে এই কথাটা কেন বললাম, এই মুহূর্তে গেল ধরেন 17 বছর একটা লড়াই সংগ্রাম শেষে যখন ক্ষমতার চেয়ারটা চোখের সামনে ভাসছে, এর মাঝখানে কোথায় থেকে যেন ডক্টর ইউনূস সরকার এসে বসে গেলেন, বাকি মুরব্বীদেরকে নিয়ে একটা সার্কেল তৈরি করলেন। সেইখানে আবার এই ছাত্র উপদেষ্টারা বসলেন, আবার রাজনৈতিক দল তৈরি হয়ে গেল রাতারাতি, আবার ক্ষমতার দিকে ধাবিত হওয়ার জন্য সংসদের ঠিক রোডটার মুখে। ভাবিকে আইডিয়াটা সুন্দর। ওই দেখা যায় সংসদ ভবনে এরকম একটা কবিতা বানানোর পরিকল্পনা ছিল হয়তোবা। এই সকল কিছু দেখে বিএনপির মনে মনে কি হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার কি করছেন, প্রশ্ন হচ্ছে এখানে। আর আজকে যে এই ঘোষণা দিয়েছেন মির্জা আব্বাস, যতটুকু মান সম্মান আওয়ামী লীগের আমলে ডক্টর ইউনূস না হারাইছেন, আগামী দিনে হয়তোবা তিনি এটাও হারাই ফেলতে পারেন। কারণ বিএনপি কিন্তু অরিজিনালি ফানক সাপ টাইপেরই, আওয়ামী লীগ টাইপেরই, মানে কর্মীরা যারা আছে সব বুলেট এক একটা। বাট রাইট নাও তারেক রহমান দলটাকে খুবই শৃঙ্খলার সাথে চালানোর চেষ্টা করছেন। তারপরেও মাঝে মাঝে ঘটনা ঘটছে। তবে দলের ঊর্ধ্বতন পক্ষ থেকে যদি এরকম গরম বক্তব্য আসে, কর্মীরা কি করবে? অনেকদিন কিন্তু শরীরটা লাড়াচাড়া দেওয়ার একটা কিন্তু জায়গা পাইতেছে না। আসবে, মাঠে প্রতিপক্ষ আছে। বিএনপিও আসলে বাধ্য হচ্ছে। কেন? ইউনূস সরকারের যে সংস্কার শব্দটা আমার কাছে ভালোই লাগে। কেমন যেন সংস্কার অলওয়েজ নতুন, হ্যাঁ, কিন্তু অনেকের কাছে অ্যালার্জি শব্দটা নাকি। আওয়ামী লীগের সময় নাকি এরকম উন্নয়ন শব্দটা শুনলে অনেকের অ্যালার্জি হইতে পারে, এরকম মনে হয়। হচ্ছে নাকি হচ্ছে না? কমেন্ট করেন তো দেখি। হচ্ছে মনে হয় নাকি? আচ্ছা, যাই হোক, মূল আলোচনায় যাই। বিএনপির স্থায়ী কমিটির যিনি আছেন মির্জা আব্বাস, বরাবরই একজন কি বলা যায় অ্যাকশন নেতা টাইপের, তিনি বলছেন যে বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার কাজ চালাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার। এখন এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? প্রথমে আমরা জাতীয় নাগরিক পার্টিকে দাবি করতেই পারি যে এই দলটাকে সুবিধা পায় তিনি দিচ্ছেন, এটা হচ্ছে বাস্তবতা, তাই না? তারপরে বিটিভি হিসেবে জামাত কিছু পাচ্ছে, এটা অনেকে মনে করছেন, আমি তার এত কিছু জানি না। আচ্ছা, যাই হোক, এরপরে তিনি বলছেন ওদের হাতের, মানে এই ইউনূস সরকারের হাতের ওদের কলমের, এই যে কলম দিয়ে সাইন করে, অনেক দামি কলম, এই কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। তো কি করবেন? সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। গেল নি মান সম্মান। কি করছে? সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। তো আপনারা কি একলা একলা করবেন? আপনারা বড় দল এই বললা না, শোনো, আমরা বড় দল ঠিক আছে, কিন্তু আমরা বিলিভ অন ডেমোক্রেসি। তো কি করবেন? বুদ্ধিটা হচ্ছে বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিলেমিশে ঠিক করে তা আবার জাতির কাছে তুলে ধরবে যে দেখো উনি এরকম কারেকশন করছে, আমরা এটা কাইটটা এরকম করছি, ঠিক আছে নি? আমার কথা কি হয়? এটা নাটকের ডায়লগ মনে হয়েছে, বিবারিয়ার ডায়লগ। আচ্ছা, তো এরপরে তিনি বলছেন যে ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয়, তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না। এখানে অনেকেরই আছে যে ডক্টর আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিটির প্রধান, যার বাংলাদেশের নাগরিকত্বই নাই, আমেরিকার নাগরিকত্ব আছেন, সম্ভবত ডুয়েল আছেন, আই ডোন্ট নো, দীর্ঘদিন বাংলাদেশে থাকেন না। তো তিনি যখন এই সংস্কার কমিটির প্রধান হয়েছেন, এটা নিয়ে অনেকে আপত্তি তুলেছেন, বাট সরকার তার শক্ত ভূমিকা বজায় রেখেছিল। এখন এই যে টোটাল এই বক্তব্য, তিনি বলছেন যে আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করেন, আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। রিজভী সাহেব বলছেন মানে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী প্যাকেজটা কি? আরে মানে এরকম বলে আর কি, যে
স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কি সংস্কার তো চলমান প্রক্রিয়া, আপনারা যতটুকু করার দরকার নির্বাচনের জন্য দেয়া দেন। এখন যে নির্বাচন পিছাচ্ছে, বিএনপি মনে করছে যে এই সরকার নির্বাচন পেছানোর জন্য চেষ্টা করতেছে। কেন? ওনাদের যে কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এটাকে ম্যাচিউর করার জন্য। যদি জাতীয় নাগরিক পার্টি না হইতো ডক্টর ইউনূস সরকার প্রশ্নবিদ্ধ হইতো না, মনে রাখেন। 100% কিছুটা হয়তো জামাতের এরকম ছোঁয়াশাই নিয়ে অনেক কথা হইতো, বাট জাতীয় নাগরিক পার্টি ওনাকে বিতর্কিত করতেছে, এটা বাস্তব। এটা ওনার ড্রিমও, তিনিও চাচ্ছেন ছাত্র নেতৃত্ব। আসিফ নজরুল স্যার তো কইছে, বাবা বাবা তোমরা 5-10টা বছর থাকো। ভাবি কিটা কোনো কথা কইডাই কথা, আমার কথা কি হয়? অবশ্যই হয়। এরকমই তেজা হয়নি। আবার সাংবাদিক ইলিয়াস চেতা গেছে জাতীয় নাগরিক পার্টিরে কইছে দেশ চোষার মজা বোঝাবে। দেখেন শব্দ কোথায় থেকে কোথায় যাচ্ছে। তো এরকম যদি পরিস্থিতি হইতে থাকে, 2-4 দিন পর ওনার নিয়ে কথাবার্তা হবে। আর আমার মনে হয় এতদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের রোশান হলে যারাই পড়তো রাতারাতি তারা হিরো আলম হয়ে যেত। হিরো আলম বোঝেন নাই? আর বাংলাদেশে একসময় আওয়ামী লীগের নেতারে হারানোর জন্য, আরাফাতরে হারানোর জন্য হিরো আলম ভোটে দাঁড়াইছে, দেখছেন না? আলম এখন 10টা ভোট পাবে, দাঁড়ানোর সাহসই তো করে না, থাপড়ে দাঁত ফলাই দিবে। হইল কি? কারণ ওই সময়টা ছাগল দাঁড়াইলেও ছাগলের একটা জনপ্রিয়তা হয়ে যেত। বাট রাইট নাও আওয়ামী লীগ মাঠে নাই, এখানে হিসাবটা আলাদা। তো তখন ডক্টর ইউনূস সব দলের একটা পাইছেন, সমর্থন পাইছেন। আর এটা একটা পলিটিক্যাল ইস্যুও ছিল, ইন্টারন্যাশনাল ক্যারেক্টার। বাট রাইট নাও সব দলই তারা নিয়ে খেলা শুরু করছে। এরকম খেলতে থাকলে আওয়ামী লীগ একদিন যোগ দিবে, তারপরে তিনি সবার খেলার পাত্র হবেন। ওই রকম কিছুই ঘটে যাবে যেটা হয়তো আমরা কল্পনাও করতেছি না। আমিও চাই সরকার যেটাই করেন, আপনারা নির্বাচনের বিষয়টা আসলে একটা ক্লিয়ার তারিখ ঘোষণা করে দিলে বিএনপি মনে হয় স্বস্তি পাবে, জাতীয় স্বস্তি পাবে। একবার ডিসেম্বর, এরপরে মার্চ, অমুকে কয় জুন, তো মানুষ তো বিভ্রান্তিতে আছে, তাই না? কেউ কেউ বলতেছে হাসিনার বিচার তো 18 বছর লাগবে। 18 বছর কি ক্ষমতা থাকবে? আসিফ নজরুল স্যারকে 5-10 বছর তোমরাই থাকো, মিঠাই খাই মন্ডা খাই না, উনি বলেন না, মানে অনেকে বলতেছে এরকম আর কি। তো কি মনে করেন যে আসলে কোন দিকে যাচ্ছে মানে ডক্টর ইউনূসের যেই সিদ্ধান্তগুলো? পলিটিক্যাল পার্টিরা আপনাকে ধরবে, এটাই তো স্বাভাবিক। মানুষ রাজনীতি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকে যা ঘটেছে সেটা বাংলাদেশের রাজনীতির কিছু নতুন গতি প্রকৃতির ইঙ্গিত বহন করে। দর্শক, এই বৈঠকটা একটু স্পেশাল, কারণ মাননীয় প্রধান উপদেষ্টার শানে জনাব সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর আগে রাওয়া ক্লাবের একটা অনুষ্ঠানে, রাওয়া ক্লাবে একটা বক্তব্যে যে বক্তব্য দিয়েছিলেন সেটা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। মাননীয় প্রধান উপদেষ্টা এভাবে বলেননি, তিনি ডক্টর ইউনূস এভাবে বলেছেন। নির্বাচন নিয়ে বিতর্কিত কথা বলেছেন, যেটা তার জুরিসডিকশনের মধ্যে পড়ে না। বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ নিয়েও বিতর্কিত কথা বলেছেন, যে কোনো তদন্তের পক্ষে তিনি না, এরকমই বোঝাতে চেয়েছেন। অথচ আওয়ামী লীগের জুলুম, নির্যাতন, অন্যায় এগুলোর বিরুদ্ধে কিছু বলেননি। এটা থেকে একটা পাবলিক পারসেপশন তৈরি হয়েছিল যে সেনাপ্রধান যেহেতু ভারতের সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখেন, এটা স্পষ্ট হয়েছে। এবং ভারতের এক কর্মকর্তা বিক্রম মিস্ত্রি বাংলাদেশে এসেছিল, তখন প্রধান উপদেষ্টার অগোচরে তার সেনাপ্রধানের সাথে বৈঠক হয়েছে, যেটা নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। এরপর পাবলিক পারসেপশন সেনাবাহিনী প্রধানকে সন্দেহের চোখে দেখত, এটাই ছিল পাবলিক পারসেপশন। তো সেই প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকের পর সেনাবাহিনীর পক্ষ থেকে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, তারা আইএসপিআর কি বিবৃতি দিয়েছে এটাও ইম্পর্টেন্ট। তার আগে যেহেতু এর আগে সেনাপ্রধানের বক্তব্যের শব্দচয়ন নিয়ে যথেষ্ট আপত্তি ছিল, সমালোচনা উঠেছিল, তো এই জন্যে এবারকার বৈঠকের বডি ল্যাঙ্গুয়েজটা একটু আমরা বিশ্লেষণ করব। আপনারা জানেন ডিপ্লোম্যাটিক বৈঠকে কিংবা স্টেট লেভেলে এ ধরনের বৈঠকে কিংবা এই ডিফেন্সের এ ধরনের বৈঠকে বসার স্টাইল, হাত নাড়ানোর স্টাইল, এগুলো তাৎপর্যপূর্ণ। কার সামনে কিভাবে বসতে হবে, কার সামনে পায়ের উপর পা তুলে বসতে হবে, কার সামনে নতজানু হয়ে 2 হাত গুটিয়ে বসতে হবে, আর কে 2 হাঁটুর উপর 2 হাত রেখে বসবে এবং কে আঙ্গুরের মধ্যে আঙ্গুর ঢুকিয়ে বসবে,
এই সাইনগুলোর অনেক তাৎপর্য ডিফেন্সে আছে, ডিপ্লোমেসিতে আছে। সেই হিসাবে আমরা দেখি যে যেহেতু সেনাপ্রধানকে নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল, বাংলাদেশের জনগণ তাকে অনেকটা নেগেটিভলি দেখতো। আবার তার বড় শর্টকামিংস হচ্ছে তিনি হাসিনার নিযুক্ত সেনাপ্রধান। এই জায়গাগুলোতে জনগণ যদি তার উপর ক্ষুব্ধ হয় বা জনগণ যদি তার উপর আস্থা না রাখে, সেনাপ্রধানের উপর জনগণ যদি তাকে নেতিবাচকভাবে দেখে, তাহলে তার সব অর্জন ব্যর্থ। সাপোজ সেনাপ্রধান যদি সেনা অভ্যুত্থান করতে চান আর জনগণ যদি তার বিপক্ষে মাঠে নেমে যায়, সে ট্যাঙ্ক থামিয়ে দেয়, তাহলে তার হ্যাডম শেষ। এই জন্যে পাবলিক পারসেপশন সবচেয়ে বড় ক্ষমতা, এর উপর বড় কোনো প্রেশার নেই। আবার একই সাথে সেনাবাহিনী প্রধান কিছু কথা বলেছিলেন। এরপরে জাতিসংঘ মহাসচিবের সফর, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকে যে বক্তব্যটা ফাঁস করা হয়েছে, যে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল এবং সেনাবাহিনী কিছু নেগেটিভ ভূমিকা নিয়ে সেই কারফিউ চলাকালীন সময় জাতিসংঘের প্রতিবেদনও সুনির্দিষ্টভাবে উঠে এসেছে কোথায় কি তারা করেছিল, কোথায় সেনাবাহিনীর ভেহিকল ব্যবহার করে গণহত্যা চালানো হয়েছে, কোথায় সেনাবাহিনীর আর্মস ব্যবহার করে গুলি করা হয়েছিল, এগুলো যেহেতু উঠে এসেছে, তো সার্বিক পরিস্থিতি সেনাপ্রধানকে যথেষ্ট চাপে রেখেছিল। তার ফলে এবারের বৈঠকে সেনাপ্রধানকে অত্যন্ত নতজানু হয়ে বসতে দেখা গিয়েছে। দুই হাত গুটিয়ে বসছেন নতজানু হয়ে, সামনে অনেক কাগজপত্র। আর প্রফেসর ইউনূসের বসার স্টাইল দেখেন, খুব ভাবে বসছেন। মানে এটা ঠিক আছে, ওয়াকারুজ্জামান প্রফেসর ইউনূসের আন্ডারে চাকরি করেন, অতএব প্রফেসর ইউনূস কমান্ডিং স্টাইলে বসছেন আর কমান্ড গ্রহীতার স্টাইলে বসছেন সেনাপ্রধান। তো এটা থেকে প্রমাণিত হয় যে সেনাপ্রধানের যদি কোনো উচ্চাবিলাস থেকে থাকতো অথবা ভারতের বুদ্ধি বা অন্য কোনো এদিক ওদিক চিন্তাভাবনা থেকে থাকতো, জাতিসংঘ মহাসচিব সফরের পর, পাবলিক পারসেপশনের পর, পিনাকিদের সোচ্চার হওয়ার পর আমি মনে করি যে সেনাপ্রধান এবার কিছুটা হলেও সঠিক লাইনে এসেছেন। তিনি বুঝতে পেরেছেন যে উল্টোপাল্টা লাইনে বসলে, এমনকি হাত নাড়াচাড়ার ধরন নিয়েও যদি বিতর্ক হয়, তাহলে জনগণ সমালোচনা করবে। তো এটা একটা ভালো দিক। আর প্রফেসর ইউনূস দুই পাশে দুই হাত রেখে কমান্ড করছেন, এরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। সামনে অনেক ফাইল আছে, তাকে কাজ বুঝিয়ে দিচ্ছেন। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, এই বিবৃতিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানেও ডক্টর ইউনূস সরকারের প্রতি সেনাবাহিনীর আনুগত্যের ঘোষণা আছে এবং ডক্টর ইউনূসের নির্দেশনায় কাজ করবেন এই ধরনের কমিটমেন্ট আছে। তো এটা থেকে বোঝা যায় যে বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে। সারা পৃথিবী প্রফেসর ইউনূসের পাশে আছে। একের পর এক রাষ্ট্রগুলো আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে যে বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়া ডক্টর ইউনূসের, আমরা সেই সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন রাখছি, টাকা পয়সা যা লাগে আমরা দিব। এবং সেনাবাহিনীও এখন সমর্থনের কথা বলছে। অতএব সামনে আবার চীন সফর, সব মিলিয়ে ভারত এদিকে ধরা খাচ্ছে, সব মিলিয়ে একটা সুন্দর সময়ে বাংলাদেশে যাচ্ছে এবং ডক্টর ইউনূস আরো মজবুত হচ্ছেন, তার অবস্থান টেকসই হচ্ছে। এর মানে সংস্কার হবে, সেনাবাহিনী কোঅপারেট করবে। এই জন্য আমরা বলবো, আমরা সেনাবাহিনীর মৃদু সমালোচনা করেছি, আবার সেনাবাহিনীর পক্ষেই আমরা কথা বলবো, কারণ জনগণের কথা বলার অধিকার রয়েছে এবং জনগণের জন্যই সেনাবাহিনী, জনগণের জন্যই দেশ। স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এই সেনাবাহিনী। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ 19 মার্চ 2025 বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এসবিপি ও এসপি, এসজিপি, পিএসসি। সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সদ্যসমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে সেনাপ্রধান মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পরিশেষে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তাকে অবহিত করা হয়।
মাননীয় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর, দেখেন মাননীয় প্রধান উপদেষ্টা সর্বোচ্চ সম্মানের সাথে কিন্তু লিখছে, সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে। তো দর্শক, যে উত্তেজনা বা যে সন্দেহ আমাদের মধ্যে তৈরি হয়েছিল, অনেকের মধ্যে, বা যে পারসেপশন তৈরি হয়েছিল যে ভারতের কথায় সেনাবাহিনী আবার উল্টাপাল্টা কিছু করে বসে কিনা, এই বৈঠকের মধ্য দিয়ে সেই সন্দেহ কিছুটা হলেও কেটে গেছে। আর প্রফেসর ইউনূসের আন্ডারে তার নির্দেশনায় সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে বলে এই বৈঠক থেকে আমরা ইঙ্গিত পাচ্ছি। অতএব বাংলাদেশ সঠিক পথেই যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে, অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখবেন।